আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের একদম দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস শুরু হবে। প্রথম ক্লাসে আমরা পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করব। তো এই চ্যাপ্টারের অনেকগুলা ভাগ আছে, ঠিক আছে। এই চ্যাপ্টারের সবার শুরুতে বায়ুমণ্ডল এবং ঘূর্ণিঝড় নিয়ে কিছু কথাবার্তা আছে। তো বায়ুমণ্ডল এবং ঘূর্ণিঝড় নিয়ে কথাবার্তা করার পরে, মানে শেষ করার পরে, তারা কিছু একক নিয়ে আলোচনা করছে। একক বলতে কি, কিছু টার্মের, কিছু চলকের একক। চলকগুলোর মধ্যে কি কি পড়ে? আয়তন পড়ে, তাপমাত্রা পড়ে, চাপ পড়ে। তো এই এককগুলার বিভিন্ন একক নিয়ে আলোচনা করছে এবং বিভিন্ন প্রকাশভঙ্গি নিয়ে আলোচনা করা হয়েছে। তো তারপরে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে কিছু সূত্র নিয়ে, যে সূত্রকে গুলাকে আমরা বলি আদর্শ গ্যাসের সূত্র। তো আদর্শ গ্যাসের যে ফিজিক্সে যে তোমরা সূত্রগুলা পড়ে আসছো, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গে-লুসাকের সূত্র এবং আদর্শ গ্যাসের সমন্বিত সূত্র, এই সবগুলা সূত্রই কেমিস্ট্রির এই চ্যাপ্টারে পাবা। পাশাপাশি কয়েকটা এক্সট্রা সূত্র পাবা, যে সূত্রগুলাকে আমরা বলি কি, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গে-লুসাকের সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র। তো এই সূত্রগুলা দিয়ে প্রচুর ম্যাথ আছে। তো ম্যাথ গুলা করার পরে আমরা চলে যাব হচ্ছে এসিড এবং ক্ষারে, যেখানে আমরা কি পড়বো? এসিড এবং ক্ষারের তিনটা তত্ত্ব পড়বো, যেখানে আমরা এসিড এবং ক্ষারকে খুব ভালোভাবে চিনবো, ঠিক আছে। এই এসিড এবং ক্ষারকে খুব ভালোভাবে চেনার পরে আমরা চলে যাব দূষণে। বিভিন্ন ধরনের দূষণ সম্পর্কে আমরা জানবো, সেখানে বিওডি, সিওডি, ঠিক আছে, তারপরে ডিও, টিডিএস, এইসব টার্মের সাথে আমরা পরিচিত হব। তারপরে আমরা নাইট্রোজেন ফিক্সেশন, ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সেশন বলতে বললে আরো একটা টপিক তোমাদের আছে, সেটা নিয়ে আমরা পরিচিত হবো। তো এভাবে এভাবে আস্তে করে কি হয়ে যাবে, আমাদের পরিবেশ রসায়ন যেটা, সেটা কি আমাদের শেষ হয়ে যাবে। তো এই চ্যাপ্টারের মুখ্য যে বিষয়টা, যেই বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং কি গ্রাহামের ব্যাপন সূত্র। এছাড়াও আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে, সেখান থেকেও কি প্রচুর পরিমাণে অঙ্ক এই চ্যাপ্টার থেকে তোমরা পাবা। আর থিওরি থেকে তোমরা সব জায়গা থেকেই মোটামুটি কোশ্চেন পাবা, ঠিক আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গা থেকেই তোমাদের মোটামুটি কোশ্চেন আসবে। তো এই চ্যাপ্টারের শুরুতে তোমাদের বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা আছে। তো আমরা শুরুতেই আলোচনা করব বায়ুমণ্ডল নিয়ে। তো আমার সাথে সাথে তোমরা টপিক লিখে ফেলো বায়ুমণ্ডল, ঠিক আছে, বায়ুমণ্ডল। এবং যেটা বলতেছিলাম, এই ক্লাসের শেষে কিন্তু আমি তোমাদের গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব, যেখানে সকল ক্লাসের রেকর্ড এবং পিডিএফ থাকবে, ঠিক আছে। তো বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করার শুরুতে আমাদের জানতে হবে আসলে বায়ুমণ্ডলটা কি, ঠিক আছে। তো বায়ুমণ্ডল জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, পৃথিবীটা আসলে কি। পৃথিবী একটা গ্রহ, যে গ্রহে আমরা কি করি, বসবাস করি। তো মনে করো আমরা যে গ্রহে বসবাস করি, সেই গ্রহটার নাম হচ্ছে পৃথিবী, এবং সেটা দেখতে কি বলতো ভাই, এরকম, ঠিক আছে, অনেকটা কমলা লেবুর মতো, ঠিক আছে, অনেকটা কি কমলা লেবুর মতো। এই পৃথিবীর যে সারফেস আছে, যে সারফেসে আমরা দাঁড়ায় থাকি, আমরা বাড়ি নির্মাণ করি, আমরা হাঁটাচলা করি, সেটাকে কি বলা হয় বলতো ভাইয়া? ভূপৃষ্ঠ বলা হয়। ভূপৃষ্ঠ। সেটাকে বলা হয় ভূপৃষ্ঠ, ঠিক আছে। তো সেটাকে বলা হয় ভূপৃষ্ঠ। আরো একটা টার্ম সম্পর্কে তোমাদের জানা লাগবে, সেটা হচ্ছে বায়ু। কেউ কি আমাকে বলতে পারবা হোয়াট ইজ বায়ু? ঠিক আছে, এয়ার কি? বায়ু ভাইয়া কি? কতগুলো গ্যাসের সংমিশ্রণ। আচ্ছা, বায়ু আসলে কতগুলা গ্যাসের সংমিশ্রণ। আসলে গ্যাসের সংমিশ্রণ হইতে পারে, সেখানে আবার কি কিছু পরিমাণ ক্ষুদ্র কণিকাও থাকতে পারে। তো কিছু গ্যাস এবং ক্ষুদ্র কণিকার যে মিশ্রণটা আছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বায়ু বলি। তো এই গ্যাস মিশ্রণে অনেক ধরনের গ্যাস থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, ধূলিকণা থাকতে পারে, জলীয় বাষ্প থাকতে পারে। এই যে গ্যাসের সংমিশ্রণ, সেটাকে আমরা কি বলি? বায়ু বলি। তো আমাদের যে ভূপৃষ্ঠটা আছে, সেই ভূপৃষ্ঠের চারপাশে কি আছে? বায়ুর বিশাল একটা আবরণ আছে, তাই না? যে আবরণটাকে আমি রেড ডট দিয়ে প্রকাশ করতেছি। কি আছে বলতো? এই ভূপৃষ্ঠের চারপাশে বিশাল কি আছে? একটা বায়ুর আস্তরণ আছে, ঠিক আছে, বায়ুর আস্তরণ আছে, যেখানে কি আছে? বিভিন্ন গ্যাস উপাদানের সংমিশ্রণ আছে। তো এই বায়ুর যে বিশাল আস্তরণটা, সেটা কি? সেটা পৃথিবীকে চাদরের মতো আবৃত করে রাখছে না? এই আবৃত করে রাখছে না? ভাইয়া অবশ্যই কিন্তু চাদরের মতো আবৃত করে রাখছে। তো গ্যাসের যে মিশ্রণটা, বায়ুর যে মিশ্রণটা ভূপৃষ্ঠকে চাদরের মতো আবৃত করে রাখছে বা পরিমণ্ডলিত করে রাখছে, সেই গ্যাসের মিশ্রণ বা যে সেই চাদরটাকে আমরা আসলে কি নাম দিই বলতো ভাইয়া? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল নাম দিই। তাহলে এই যে চাদরটা বা গ্যাসের যে মিশ্রণটা, সেটাকে আমরা কি দিই? বায়ুমণ্ডল নাম দিই। এখন কেউ কি আমাকে বলতে পারবা কেন আসলে বায়ুমণ্ডলের যে গ্যাসগুলা, সেগুলো আসলে এভাবে চারদিকে আসলে পরিব্যাপ্ত হয়ে থাকে বা চারদিক থেকে ঘিরে রাখে? কি এমন প্রভাব আছে যার কারণে তারা আসলে চারদিক থেকে এভাবে ঘিরে রাখে বলতো ভাইয়া? কারণ এখানে মধ্যাকর্ষণ শক্তি আছে, তাই না? প্রত্যেকটা পদার্থ যার ভর আছে, সেই কিন্তু কি হয়, এই মধ্যাকর্ষণ শক্তি দ্বারা আকর্ষিত হয়। তো পৃথিবী কি করতেছে? এই যে গ্যাসের যে অণুগুলো আছে, সেগুলাকে কি মধ্যাকর্ষণ শক্তিতে আকর্ষণ করতেছে। আকর্ষণ করার কারণে কি বলতো ভাই, তারা চারপাশে ভাবে অবস্থান করতেছে, নইলে কিন্তু তারা কি পৃথিবী পৃষ্ঠে ছেড়ে কিন্তু চলে যেত বাইরের দিকে, তাই না? তো এই বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান আছে।
পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডলটা আছে সেটাতে কি আছে, বিভিন্ন ধরনের উপাদান আছে। তো এই উপাদানগুলোর মধ্যে কোন উপাদানটা সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটা কি কেউ আমাকে বলতে পারবা? নাইট্রোজেন। নাইট্রোজেন, ঠিক আছে। নাইট্রোজেন। বায়ুমণ্ডলের প্রধান উপাদান যেটা সেটা হচ্ছে নাইট্রোজেন। তো বায়ুমণ্ডলে টোটাল যত গ্যাস আছে, গ্যাসীয় উপাদান আছে, তার মধ্যে 78.08% কি বলতো ভাইয়া? নাইট্রোজেন। তার মানে বায়ুমণ্ডলের টোটাল উপাদানের 78.08% কি নাইট্রোজেন। এই তথ্যটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সেকেন্ড যে বেশি পরিমাণে গ্যাসটা আছে সেটার নাম কি বলতো ভাইয়া? অক্সিজেন। 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 হ্যাঁ, অক্সিজেন আছে 20.94%। 95%। ভেরি গুড। তো অক্সিজেন আছে কত পার্সেন্ট? 20.94%। তারপরে কি আছে? তারপরে আছে কিছু পরিমাণ জলীয় বাষ্প, ঠিক আছে। কিছু পরিমাণ কি আছে বলতো ভাইয়া? জলীয় বাষ্প আছে। জলীয় বাষ্প আছে অ্যারাউন্ড 1.4%। এটা বই অনুসারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আছে, ঠিক আছে। H2O যেটা, এটা কোথাও আছে 1.4%, কোথাও আছে আরো কম, কোথাও আছে বেশি। তোমরা কারটা ফলো করবা বলো? তোমাদের আসলে স্যার ভাই হাজারিন অক্সাইড। হ্যাঁ, এবং হাজারিন অক্সাইডের বইতে আসলে এটা নাই। যেহেতু নাই, তো এটা গুহ স্যারের বইতে 1.4% দেওয়া আছে, গুহ স্যারের বইটাই ফলো করবা। যেহেতু হাজারিন অক্সাইডের বইতে নাই, তো এটা আমি আর এখানে লিখতেছি না, কেমন। এরপরে তোমাদের আরো উপাদান আছে, কে আছে বলো তো ভাই? কার্বন ডাই অক্সাইড। কেউ কি আমাকে বলতে পারবা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত? এটা তোমরা বায়োলজিতে পড়ো। 0.033%। 0.033%। ভেরি গুড, ঠিক আছে, 0.033%। এরপরে আরো একটা উপাদান আছে, ঠিক আছে, যেটা কি বায়ুমণ্ডলে অনেক বেশি পরিমাণে আছে, সেটা হচ্ছে আর্গন, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে আর্গন অনেক বেশি পরিমাণে আছে। তো আর্গন আছে মোটামুটি 0.94% এর মতো, ঠিক আছে, বায়ুমণ্ডলে। তো এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের উপাদানগুলা। এই উপাদানগুলা কি বলতো ভাই? বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে আছে। তো এই উপাদানগুলো নিয়ে আসলে আমাদের বায়ুমণ্ডল গঠিত। এছাড়াও আমাদের আরো অনেক উপাদান থাকে। কি কি থাকে? জলীয় বাষ্প থাকে, ধূলিকণা থাকে, সালফার ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড মানে সালফার ট্রাইঅক্সাইডও থাকতে পারে। এছাড়াও আরো কি অনেক ধরনের গ্যাস আসলে বায়ুমণ্ডলে থাকে। তো যেগুলা কি আমাদের বিভিন্ন মানুষের জন্য, বিভিন্ন প্রাণীর জন্য খুবই দরকারি। এখন বায়ুমণ্ডল যেটা আছে, ঠিক আছে, এই বায়ুমণ্ডলের পরিমাণটা কত বলছিলেন? পানির পরিমাণ গুহ স্যারের বইতে আছে 1.4%, ঠিক আছে। এই তথ্যগুলো হচ্ছে হাজারিন অক্সাইডের তথ্য। তো যদি তুমি গুহ স্যারের একটা তথ্য এখানে অ্যাড করো, তাহলে হাজারিন অক্সাইডের গুলো কিন্তু ওই বাকিগুলো পরিবর্তন করা লাগবে। যেহেতু এটা গুহ স্যারের তথ্য, এই জন্য এটা আমি আর এখানে অ্যাড করি নাই, নইলে 100% মিলাইতে পারবো না, বুঝছো। কারণ গুহ স্যারের বইতে নাইট্রোজেন যেটা, সেটা আছে 77.61%, বুঝছো। একটু ডিফারেন্স দেওয়া আছে, তো এই জন্য আর পানিটা আমি এখানে অ্যাড করিনি, জলীয় বাষ্প যেটা সেটা অ্যাড করিনি। তো বাদ দাও, হাজারিন অক্সাইডের বইতে নাই মানে দরকার নেই, ঠিক আছে। এই তথ্যগুলো, এগুলো সাধারণত হাজারিন অক্সাইডের বইয়ের বাইরে থেকে আসে না। তো এই বায়ুমণ্ডলের কি আছে? বিস্তৃতি আছে, যেটা কি ভূপৃষ্ঠ থেকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 500 কিলোমিটার। 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। তো 500 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের কি বায়ুমণ্ডল যেটা, সেটা বিস্তৃত। এখন এই যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলের বিভিন্ন অংশের বৈশিষ্ট্য অনুসারে এই বায়ুমণ্ডলকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি বলো তো ভাইয়া? বায়ুমণ্ডলকে কয়টা ভাগে ভাগ করতে পারি? 4টা। 4টা ভাগ বা 4টা স্তরে ভাগ করতে পারি, ঠিক আছে। বায়ুমণ্ডল কয়টা স্তরে? 4টি স্তরে বিভক্ত। এখানে বোঝার কিছু জিনিসপত্র আছে, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। তাহলে আমাদের যে বায়ুমণ্ডলটি, সেটি কয়টি স্তরে বিভক্ত? 4টি স্তরে বিভক্ত। তো এই বিভাগটা মূলত আমরা কি অনুসারে করি? আমরা ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনুসারে করি, ঠিক আছে। তো ভূপৃষ্ঠ থেকে আমি আবার ওই আগের মতো করে একটা ইয়ে লিখি, মনে করে এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে। এটা কি আমাদের পৃথিবী, পৃথিবীর উপরের সারফেসটা কি ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত, মানে এই যে ভূপৃষ্ঠ থেকে এই 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলকে আমরা কি বলি বলতো ভাইয়া? ট্রপোস্ফিয়ার। কি বলি বলতো ভাইয়া? ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, ঠিক আছে। এটাকে বলি আমরা ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। তো লিখে ফেলি, ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, ঠিক আছে। 15 থেকে 50 কিলোমিটার, ঠিক আছে। তার মানে এখান থেকে 50 কিলোমিটার পর্যন্ত, 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুস্তরটা আছে, ঠিক আছে, যে বায়ুস্তরটা আছে, এই বায়ুস্তরকে আমরা কি নামে ডাকি? স্ট্র্যাটোস্ফিয়ার নামে ডাকি। কি নামে ডাকি ভাইয়া? স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। 55 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আরেকটা অংশ আছে, ঠিক আছে। 55 থেকে কত? 50 থেকে 80, 50 থেকে
85 পর্যন্ত, ঠিক আছে? 50 থেকে কত 85। আচ্ছা, 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুমণ্ডলটা, সেটাকে আমরা কি নামে ডাকি? সেটাকে আমরা নাম ডাকি হচ্ছে মেসোস্ফিয়ার। ভেরি গুড। এটাকে আমরা ডাকি মেসোস্ফিয়ার নামে। মেসোস্ফিয়ার নামে। এবং প্রত্যেকটা স্তরের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো তোমাদের জানা লাগবে, কেমন? তো চলো, তারপরে এই 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? 85 থেকে কত 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুমণ্ডলটা আছে, বায়ুর স্তরটা আছে, সেটাকে আমরা বলি থার্মোস্ফিয়ার। কি বলি বলো তো ভাইয়া? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার। ভেরি গুড, থার্মোস্ফিয়ার বলি। এবং এই থার্মোস্ফিয়ারের উপরে আসলে আরো বায়ুমণ্ডল আছে যেখানে খুব কম পরিমাণে গ্যাস আছে, সেটাকে আমরা এক্সোস্ফিয়ার বলি। 500 কিলোমিটারের উপরের স্তরকে আমরা কি বলি? এক্সোস্ফিয়ার বলি, যেটাকে এই পৃথিবীর যে বায়ুমণ্ডল সেটার অন্তর্ভুক্ত করা হয় না, ঠিক আছে? আগে করা হইতো, এখন আর করা হয় না। তো এটাকে আমরা কি নামে ডাকতাম? আগে এক্সোস্ফিয়ার নামে ডাকতাম, ঠিক আছে? এক্সোস্ফিয়ারটাকে কি বলতো ভাই? আমাদের যে বায়ুমণ্ডলের 4টা স্তর, সেখান থেকে কি ভাগাই দেওয়া হয়েছে। তো এক্সোস্ফিয়ার নিয়ে আমাদের আর কোনো আলোচনা নেই। তাহলে আমাদের যে বায়ুমণ্ডলটা সেটা কয়টা স্তরে বিভক্ত? 4টি স্তরে। একদম ভূপৃষ্ঠ 4টি থেকে, স্তর। হ্যাঁ ভেরি গুড, ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তরটা, সেটাকে আমরা বলি ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটা, সেটাকে আমরা কি বলি? স্ট্র্যাটোস্ফিয়ার বা কি বলবো ভাইয়া? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোমণ্ডল। তো 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটাকে আমরা বলি মেসোস্ফিয়ার, এবং 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটাকে আমরা কি বলি? আমরা বলি থার্মোস্ফিয়ার, ঠিক আছে? থার্মোস্ফিয়ার। তো বলতো এই 4টা স্তরের ভিতরে আমরা কোন স্তরে বসবাস করি, বা ওই বসবাসযোগ্য স্তর কোনটা? কোনটা বলতো ভাই বসবাসযোগ্য স্তর? ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার, যেটা হ্যাঁ ট্রপোমণ্ডল। ভেরি গুড, ভেরি গুড। এই ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডলে মূলত আমরা বসবাস করি। এর কারণ কি বলতো ভাইয়া? আমাদের বায়ুমণ্ডলে যত গ্যাস আছে তার অধিকাংশই কোথায় অবস্থিত বলতো ভাইয়া? ট্রপোস্ফিয়ারে অবস্থিত, ঠিক আছে? বলতো অধিকাংশ ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আফিফা, তুমি কি নতুন আসছো? আফিফা? জি ভাইয়া, আচ্ছা, নতুন। আচ্ছা, আমাদের বুয়েটেও আফিফা নামে একটা মেয়ে আছে, কেমন? এবং হ্যাঁ, তার মানে কি আফিফা নামের মেয়েরা অনেক ব্রিলিয়ান্ট হয় নাকি? আচ্ছা, আচ্ছা দেখো তো হয়তো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে তোমার এক্সাম। এই প্রত্যেকটা ক্লাসের উপরে কিন্তু পরের ক্লাসে এক্সাম হবে। তো আজকে যে ক্লাসটা হবে তার উপরে কিন্তু আগামী ক্লাসের শুরুতে বা শেষে এক্সাম হবে। কেউ একজন আমাকে মেসেজ দিয়েছে, দেখি আমি। আচ্ছা দেখো, তাহলে আমরা কোন স্তরে বসবাস করি? আমরা ট্রপোস্ফিয়ারে বসবাস করি। তো দেখো ভাইয়া, এই ট্রপোস্ফিয়ার এবং আজকে এক্সাম? না, কালকে। আজকের ক্লাসের উপরে পরের দিন এক্সাম, ঠিক আছে? দেখো, এই ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে কি থাকে? একটা হালকা লেয়ার থাকে, ঠিক আছে? তাদের সংযোগ স্থল বা লেয়ার থাকে। এই সংযোগ স্থলটাকে আমরা কি নামে ডাকি জানো কেউ? সংযোগ স্থলকে আমরা ডাকি ট্রপোপোজ নামে। কি নামে? ট্রপোপোজ নামে। তাহলে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের যে সংযোগস্থল, সেটাকে আমরা কি নামে ডাকি? ট্রপোপোজ ডাকি। আবার স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের যে সংযোগস্থল, এটাকে আমরা কি ডাকি? স্ট্র্যাটোপোজ ডাকি, ঠিক আছে? এভাবে কি উপরেরটা হবে কি মেসোপোজ, তাই না? স্ট্র্যাটোপোজ ডাকি। তো তাহলে ট্রপোপোজ কি বলতো ভাই? ট্রপোপোজ হচ্ছে ট্রপোমণ্ডল এবং স্ট্র্যাটোমণ্ডলের মাঝখানের যে সংযোগস্থল, এটা, ঠিক আছে? তো ট্রপোমণ্ডলে দেখবা যে ঘূর্ণিঝড়, তারপরে জলোচ্ছ্বাস, যত কিছু আছে সবকিছু কোথায় ঘটে বলতো ভাইয়া? বা বজ্রপাত, সবকিছু কোন স্তরে ঘটে বলতো ভাই পৃথিবীর? ট্রপোস্ফিয়ার মণ্ডলে। হ্যাঁ, ট্রপোমণ্ডলে ঘটে। আর ট্রপোস্ফিয়ার। হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে? তো ট্রপোস্ফিয়ার যেটা, এটাতে কিন্তু আমাদের ঘূর্ণিঝড় বলো, জলোচ্ছ্বাস বলো, বজ্রপাত বলো, সবকিছু ঘটে। তো দেখো তো ভাইয়া, ট্রপোস্ফিয়ারে যেহেতু ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত এগুলা ঘটে, তাহলে বলো তো এই অঞ্চলের উপর দিয়ে কি প্লেন চালানো অনেক বেশি ভালো হবে? ভালো ডিসিশন হবে নাকি খারাপ ডিসিশন হবে বলো তো ভাইয়া? খারাপ ডিসিশন। খুবই খারাপ ডিসিশন হবে। তো ট্রপোস্ফিয়ারের উপরের স্তর যেটা স্ট্র্যাটোস্ফিয়ার, এটা আসলে কি বলতো ভাই? এটা আসলে মেঘের উপরের স্তর, ঠিক আছে? এই স্তরে ওইরকম বিধ্বংসী কোনো গ্যাস নাই বা মেঘ নাই। তো এখানে কি হয় না? এখানে আসলে কোনো বজ্রপাত হয় না, তারপরে আর কি হয় না বলতো? কোনো ঘূর্ণিঝড় হয় না, কিছুই হয় না। এজন্য স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল যেটা, এটা দিয়ে প্লেন চালানো অনেক বেশি সুবিধাজনক না?
এই সুবিধাজনক না? জি ভাইয়া। এজন্য ইয়েরা যারা হচ্ছে প্লেন চালায় এক দেশ থেকে আরেক দেশে হচ্ছে প্লেন নিয়ে যায়, তারা আসলে কোন স্তরে প্লেন চালায় বলো তো ভাইয়া? তারা টুস করে 15 কিলোমিটার উপরে Stratosphere। উঠে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে নিয়ে চলে যায়। ঠিক আছে? তো প্লেন কোন স্তরে চলে বলো? স্ট্র্যাটোস্ফিয়ারে। তো স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা, এই এভরিওয়ান চ্যাটে আলোচনা শুরু করে দিছো। ঠিক আছে? এভরিওয়ান চ্যাটে তোমরা আলোচনা শুরু করে দিছো, তোমরা বন্ধুত্ব পাতা শুরু করে দিছো। ঠিক আছে? এটা যদি অফলাইন ক্লাস হইতো দেখতা যে কথার জ্বালায় বাঁচা যাইত না। ঠিক আছে? এই তুমি কোন আফিফা, আমি তো ভাবছিলাম আমার একটা ফ্রেন্ড, আমি এদিক দিয়ে পড়াইতেছি, তারা হচ্ছে তাদের চ্যাট নিয়ে ব্যস্ত থাকতো। ঠিক আছে? তাদের কথাবার্তা। তো অনলাইন হওয়ার কারণে একটা সুবিধা হয়েছে, এই কথাগুলো আমাদের সবার কানে আসতেছে না। অফলাইনে কিন্তু এই কথাগুলো কি হইতো, আমাদের সবার কানে আসতো, তাই না ভাইয়া এবং আপুরা? ভাইয়া আমি অফলাইনে কথা বলি না। ও হ্যাঁ, বলো না আসলেই? এটা আমি বিশ্বাস করছি। ভাইয়া 10 তারিখ পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। হ্যাঁ জানি এটা আমি। এই ভাইয়া যারা অফলাইনে কথা বলে না তারা অনলাইনে অনেক বেশি কথা বলে। আরে ঠিক আছে, অফলাইনে যারা কথা বলে না তারা অনলাইনে অনেক বেশি কথা বলে, এই বিষয়ে আমি একমত। কিন্তু সে যে উক্তিটা করে বসলো সে অফলাইনে কথা বলে না, এই উক্তির সাথে আমি একমত না। ঠিক আছে? অফলাইনে মোটামুটি কয় মাস পড়ছো তুমি আমার কাছে? 2-3 মাস তো পড়ছোই, তাই না? তো তখন তো ফার্স্ট দেখছি থেকেই ছিলাম। মানে অফলাইনে ফার্স্ট থেকেই তো 2-3 মাসের বেশি পড়াইতে পারছি, পারি নাই তো। 2-3 মাস। ভাইয়া আবার 11 তারিখ থেকে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, দেখা যাক কেমন, যদি ভাইয়া কপালে থাকে। হ্যাঁ ভাইয়া বলো। স্ট্র্যাটোস্ফিয়ারে তো ভাইয়া ঝড় ঝঞ্ঝা এগুলা কিছু হয় না, তারপরও আবহাওয়া খারাপ হইলে বিমান চলাচল বন্ধ করে দেয় কিসের জন্য? ওই যে ভাইয়া তোমার ট্রপোস্ফিয়ার থেকে তো স্ট্র্যাটোস্ফিয়ারে উঠা লাগবে না, আবার নামাও তো লাগবে। তো এই উঠতে আর নামতেই তো বিপত্তি ভাইয়া, তাই না? মনে আছে ওই যে নেপালে কাঠমান্ডুতে যে বাংলাদেশি বিমান ইয়ে হয়েছিল, জি ভাইয়া। তখন কি ছিল, জি অনেক ভাইয়া। ঝড় ছিল না? বাংলা। কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিল না, তাই না? ওই ল্যান্ডিং এবং উঠার ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা করে। ঠিক আছে? ল্যান্ডিং এবং উঠার ক্ষেত্রে অনেক ঝামেলা করে। আচ্ছা, তো স্ট্র্যাটোস্ফিয়ার যেটা, এটার আরো কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে? আরো কি বৈশিষ্ট্য আছে বলতো? এই স্ট্র্যাটোস্ফিয়ার যেটা, এটাতে ওজোন গ্যাসের পরিমাণ অনেক বেশি। তোমাদের বায়ুমণ্ডলে যত ওজোন গ্যাস আছে তার কি 75% ওজোন গ্যাস বা O3 গ্যাস কোথায় আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। তার মানে ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে অনেক বেশি পরিমাণে থাকায় এই স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা কি বলি? ওজোনোস্ফিয়ারও বলে থাকি। কি বলে থাকি বলো তো ভাইয়া? ওজোনোস্ফিয়ারও বলে থাকি। তাহলে আমরা যে ওজোন স্তর করি, ওই ওজোন স্তরটা আছে আসলে কোন স্তরে বলো তো ভাইয়া? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে। এবং বায়ুমণ্ডলের টোটাল ওজোন গ্যাসের কত পার্সেন্ট স্ট্র্যাটোস্ফিয়ারে আছে? 70%। 75%। এখন এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস থাকার কারণে আমাদের সুবিধাটা কি হয় বলো তো ভাইয়া? এগুলা তোমরা পড়ে আসছো, এই জন্য তোমাদের কোয়েশ্চেন করবো, বলো। অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে। ভেরি গুড। ওজোন গ্যাস যেটা সেটা কি করে? অতিবেগুনি রশ্মি শোষণ করে। ঠিক আছে? অতিবেগুনি রশ্মি শোষণ করে, যার ফলে কি ওই সূর্যের যে অতিবেগুনি রশ্মিটা সেটা কি ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে পারে না। যদি ভূপৃষ্ঠ পর্যন্ত আসতো তাহলে আমাদের কি হইতো? আমাদের চামড়া পড়ে যেত। ঠিক আছে? আমরা কি হিট স্ট্রোক করতাম। ঠিক আছে? আমাদের যে সুন্দর সুন্দর ফেস গুলা থাকতো, যেগুলা দেখে কি ওই পাশের বাসার রমণী বা তরুণরা কি হয়ে যায়, পাগল হয়ে যায়, এগুলা কিন্তু আর আমাদের থাকতো না। ঠিক না? এগুলা কিন্তু সব নষ্ট হয়ে যেত। তো বুঝতে পারতেছো তো, এই সৌন্দর্য রক্ষায় বা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিন্তু এই ওজোন গ্যাস যেটা বা ওজোন স্তর যেটা, সেটার কি ভূমিকা অনেক বেশি। এখন স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস অনেক ভালো, কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাসটা যদি কখনো ট্রপোস্ফিয়ারে চলে আসে, বলো তো ভাইয়া এই ওজোন গ্যাস কি আর কখনো ভালো থাকবে? এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাস যেটা বা ওজোন স্তর যেটা সেটা অনেক ভালো, বাট ট্রপোস্ফিয়ারে যে ওজোন গ্যাসগুলো আছে এগুলা কি ভালো? না ভাইয়া। কেন ভালো না বলো তো ভাইয়া? কেন ভালো না? যারা প্রথম পত্র পড়ছো তারা গ্রিন হাউস গ্যাস সম্পর্কে অবহিত। আমরা জানি ওজোন গ্যাস যেটা সেটা কি একটা গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে? তো সেটা যদি একটু নিচের দিকে চলে আসে, সে কিন্তু কি করবে? ট্রপোস্ফিয়ার যেটা বা ভূপৃষ্ঠের যেটা, সেটা কিন্তু তাপমাত্রা অনেক বাড়ায় ফেলবে। এজন্য কি বলতো ভাই, ওজোন গ্যাস যেটা সেটা কি ওই স্ট্র্যাটোস্ফিয়ার বাদ দিয়ে অন্য স্তরগুলা মানে ট্রপোস্ফিয়ারের জন্য কিন্তু খুব বেশি ভালো না। তো স্ট্র্যাটোস্ফিয়ারে আছে, সে খুব ভালো কাজ করতেছে। তো তাকে আমাদের ডাইকাই নাকি ট্রপোস্ফিয়ারে আনার দরকার নাই, তাই না ভাইয়া বলো তো? আচ্ছা, তাহলে খুব ভালো, আমরা এই ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে পড়াশোনা করছি। ভাইয়া স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন গ্যাসটা আছে আবার
ট্রপোস্ফিয়ারে যে ওজোন গ্যাসটা আছে দুইটা কি পার্ট মানে একই না আলাদা? একই ওজন গ্যাস, বাট হচ্ছে কি ট্রপোস্ফিয়ারে থাকলে তাপমাত্রা কেন বৃদ্ধি পায় না আর শোনো ট্রপোস্ফিয়ারে শোনো, থাকলে হ্যাঁ তাপমাত্রা কেন বলতেছি, বৃদ্ধি আচ্ছা পাবে? বলতেছি, আচ্ছা একটু তাপমাত্রা নিয়ে আমি কথাবার্তা বলবো, তখন আসলে তোমার কোশ্চেনটার আনসার তুমি পেয়ে যাবে, ঠিক আছে? কোশ্চেনটার আনসার তুমি পেয়ে যাবে। আচ্ছা তোমাকে এখনই কিছু একটা বলি, মনে করো 2 মিটার কিউব অঞ্চল জুড়ে 10 কিলোজুল তাপ ঢুকছে এবং 100 মিটার কিউব অঞ্চল ধরে হচ্ছে 10 কিলোজুল তাপ ঢুকছে। বলো তো কোন জায়গার তাপমাত্রাটা বেশি হবে? 2 মিটার 2 মিটার এটা না? মিটার হ্যাঁ, তো ট্রপোস্ফিয়ারের যে আয়তনটা সেটা কি, সেটা কিন্তু ছোট স্ট্র্যাটোস্ফিয়ারের তুলনায়। তো ওইখানে যদি ভাইয়া তাপ আটকায়, ঠিক আছে, ওই তাপটা কিন্তু ওই যে খুব বড় প্রভাব যেটা মানে তাপমাত্রা বৃদ্ধির যে প্রভাবটা, গ্রিন হাউস এফেক্টটা, সেটা কিন্তু খুব বেশি অনুভূত হবে না। একদম যে হবে না তা না, বাট বেশি পরিমাণে হবে না। যদি ট্রপোস্ফিয়ারে আটকায় তাহলে কিন্তু কি হয়ে যাবে, দেখো তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এটাই আসলে পার্থক্যটা, কেমন? বাট একদম যে করে না ওইটা কিন্তু না, বাট ওইটার চেয়ে খারাপের চেয়ে ভালো দিকটা অনেক বেশি। সে আসলে কি ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করতেছে, কেমন? তো এটা আসলে ভালো না? ভালোই, অবশ্যই ভালো। তো মেসোস্ফিয়ার নিয়ে খুব বেশি জিনিসপত্র বলার দরকার নেই। তো এরপরে আমরা চলি থার্মোস্ফিয়ারে, ঠিক আছে? থার্মোস্ফিয়ারে আমাদের যে পদার্থগুলো আছে, ঠিক আছে, থার্মোস্ফিয়ারে কিছু পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে, অক্সিজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে। তো থার্মোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে আকস্মিকভাবে অনেক বেশি, ঠিক আছে, প্রচুর বেশি তাপমাত্রা। তো তাপমাত্রা বেশি হওয়ার কারণে এই যে ভাইয়া গ্যাসীয় অণুগুলা থাকে, তারা কি করে বলতো ভাইয়া? তারা আসলে ইলেকট্রন ত্যাগ করে দেয়। তারা কি করে দেয়? ইলেকট্রন ত্যাগ করে দেয়। আমরা জানি তাপমাত্রা প্রয়োগ করলে ইলেকট্রন কি কোথায় চলে যায়? নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যায়। তো উচ্চ শক্তি স্তরে চলে যাইতে যেতে যদি অসীমে অসীমে চলে যায়, তাহলে আমাদের কি উৎপন্ন হয়? তাহলে আমরা বলি এই ঘটনাটাকে আমরা বলি কি, যে আসলে সে ইলেকট্রন ত্যাগ করে দিছে। অসীম মানে কিন্তু একদম অসীম না, অসীম মানে তার রেঞ্জের বাইরে। তো অসীম কথাটাও তোমরা আশা করি জানো। তো কি করবে বলতো ভাই? থার্মোস্ফিয়ারের তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে সেখানে যে গ্যাসীয় অণুগুলো আছে সেগুলা কি করে দেয়? ইলেকট্রন ত্যাগ করে আয়ন আকারে হয়ে যায়, ঠিক আছে, কি হয়ে যায়? আয়নিত হয়ে যায়। তো এই থার্মোস্ফিয়ারে কি বলতো ভাই, এরকম ওই গ্যাসীয় অণু যারা, তারা কি আকারে থাকে? এরকম আয়ন আকারে থাকে। যেহেতু ভাইয়া এই থার্মোস্ফিয়ার অঞ্চলটাতে বা থার্মোস্ফিয়ার স্তরে গ্যাসীয় অণুসমূহ আয়ন আকারে থাকে, এজন্য এই স্তরের আরেকটা নাম আছে। নামটা কি বলতো ভাইয়া? আয়নোস্ফিয়ার। ভেরি গুড। এখন কেউ কি আমাকে বলতে পারবা আয়নোস্ফিয়ারের একটা গুরুত্ব? খুব ভালো একটা গুরুত্ব আছে। যে রেডিও ওয়েভ গুলা যায় এগুলা ভেরি গুড। আমাদের যে বেতার তরঙ্গগুলো আছে, ঠিক আছে, আমরা যে ইয়ে করি, আমরা যে অ্যান্টেনা লাগাই, তারপরে হাবিজাবি করি, বিভিন্ন বেতার ইয়ে করি, বেতার টেলিভিশন বা যে কোনো জিনিসে যে শো গুলা করি, সেগুলোর জন্য আমাদের কি করা লাগে? এক জায়গা থেকে আরেক জায়গায় বেতার তরঙ্গ পাস করা লাগে না? এই বেতার তরঙ্গগুলা কোন জায়গায় যে প্রতিফলিত হয় বলো তো ভাইয়া? এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে যে প্রতিফলিত হয়, ঠিক আছে। আমরা এক জায়গা থেকে পাঠাই, তারপরে কি আয়নোস্ফিয়ারে যে প্রতিফলিত হয়ে তারপর কি সে আবার ফিরে আসে, ফিরে এসে কি আমাদের যে জায়গায় আমাদের উদ্দেশ্য পাঠানো সেই জায়গায় চলে যায়, ঠিক আছে। তো আয়নোস্ফিয়ারের গুরুত্ব কিন্তু খুব ভালো আমাদের কি টেলিকমিউনিকেশনের জন্য, ঠিক আছে। তো এখন আসবো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথায়, এবং এই জিনিসটায় বোঝার অনেক কিছু আছে। সেটা হচ্ছে এই ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর থেকে মেসোস্ফিয়ার, তারপরে কি থার্মোস্ফিয়ার, এই যে স্তরগুলা, এই স্তরগুলাতে চাপ এবং আয়তন কিভাবে পরিবর্তিত হয় বলতো ভাইয়া? এই ট্রপোস্ফিয়ার থেকে কি এই থার্মোস্ফিয়ার পর্যন্ত চাপের পরিবর্তনটা কিরকম ঘটবে? ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠে কেউ বলতো বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ বাড়ে নাকি কমে? চাপ কমতে থাকে। চাপ কমতে থাকে। আচ্ছা, চলো সেটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ। এটা কি আমাদের একটা গ্রাফ। গ্রাফের এই বরাবর আছে হচ্ছে আমাদের উচ্চতা, ঠিক আছে, এই বরাবর আছে হচ্ছে আমাদের উচ্চতা, আর এই বরাবর আছে হচ্ছে কি আমাদের চাপ, ঠিক আছে। তো ভূপৃষ্ঠ থেকে যত উপরে থাকবে চাপের পরিমাণ কি হবে? তত কম হবে না বলতো ভাইয়া? তার মানে উচ্চতা যত বেশি হবে চাপের পরিমাণ কি হবে? তত কম হবে। উচ্চতা যত কমতে থাকবে চাপের পরিমাণ কি বলতো ভাই? তত বাড়তে থাকবে না? তত বাড়তে থাকবে। এই যে ভাইয়া দেখো, চাপের পরিমাণ বাড়তেছে আর উচ্চতার পরিমাণ কি দেখো কমতেছে। তাহলে গ্রাফটা কিরকম হবে? এরকম হবে। তাহলে বলো তো বায়ুমণ্ডলীয় চাপ যেটা, সেটা সবচেয়ে বেশি হবে কোন স্তরে? ট্রপোস্ফিয়ারে। তারপরে এর চেয়ে কম হবে কোথায়? এর চেয়ে কম হবে স্ট্র্যাটোস্ফিয়ারে, এর চেয়ে কম হবে মেসোস্ফিয়ারে, এবং সবচেয়ে কম হবে কোথায় বলতো ভাইয়া? এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে। আমি আবার রিপিট করি,
ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠা যায় বায়ুমণ্ডলীয় চাপ কি হয় আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। ঠিক আছে, বায়ুমণ্ডলীয় চাপ যেটা সেটা কি হয় আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা কেন কমতে থাকে বায়ুমণ্ডলীয় চাপ যেটা? মহাকর্ষীয় শক্তির কারণে। আচ্ছা, সোজা বাংলায় বায়ুর পরিমাণ কম থাকে। ঠিক আছে, বায়ুর পরিমাণ কম থাকে। এখন তোমাকে বেশি বায়ু বেশি পরিমাণ চাপ দিবে নাকি কম বায়ু বেশি পরিমাণ চাপ দিয়ে? কম বায়ু বেশি পরিমাণ বায়ু বেশি চাপ দিবে। তো ট্রপোস্ফিয়ারে কিন্তু বায়ুর পরিমাণ অনেক বেশি, এজন্য কি তারা চাপ প্রয়োগ করে বেশি। আর কি স্ট্র্যাটোস্ফিয়ারে তার চেয়ে কম বায়ু আছে, আর মেসোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে কিন্তু আরো কম বায়ু আছে। তো এই বায়ুর পরিমাণটা ভিন্ন কেন হয় বলো তো ভাই? মাধ্যাকর্ষণ শক্তির কারণে। ঠিক আছে, যে তোমাকে আকর্ষণ বেশি করবে তুমি নিশ্চয়ই তার কাছেই বেশি থাকবা, তাই না? তোমাকে যে আদর যত্ন করবে, যে তোমাকে কাছে কাছে রাখতে চাইবে, তার কাছে কিন্তু তুমি বেশি কাছাকাছি থাকবা। ঠিক আছে, ওই যত দূরে যাবা তত কিন্তু কি হয়ে যাবে, আকর্ষণ বলটা কিন্তু কমে যাবে। আচ্ছা, তো ভেরি গুড। তো তার মানে কি বলতো ভাইয়া, উচ্চতা বাড়লে কি হয়? উচ্চতা বাড়লে কিন্তু চাপের পরিমাণ কমে, আর উচ্চতা কমলে কি হয়? চাপের পরিমাণ কিন্তু বাড়ে। এবার চলো একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনটা কিভাবে হয়। ঠিক আছে, বিভিন্ন স্তরে। তো এটার গ্রাফটা একটু বোঝার মতো, বেশ ভালো একটা গ্রাফ, এবং এই গ্রাফে অনেকের অনেক সমস্যা থাকে। তো তোমরা এটা খুব ভালোভাবে লিখে ফেলো, আমার সাথে সাথে গ্রাফটা খুব সুন্দরভাবে তুলে ফেলো। ঠিক আছে, তো এই যে আমি লিখে ফেললাম। ঠিক আছে, লিখে ফেললাম। তো মনে করো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, একদম নিচেরটা হচ্ছে কি ভূপৃষ্ঠ, এই বরাবর আমি রাখলাম উচ্চতা, এই বরাবর আমি রাখলাম তাপমাত্রা। কেমন, কিভাবে তাপমাত্রা পরিচয়। আর শোনো, আমাদের যে ট্রপোস্ফিয়ার বা ট্রপোমন্ডল, সেটার এভারেজ তাপমাত্রা কত? আমাদের ভূপৃষ্ঠের এভারেজ তাপমাত্রা কত বলতো? 15 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু। ঠিক আছে, কোথাও বেশি কোথাও কম, এভাবে মিলিত হয়ে এভারেজ তাপমাত্রা কত হয় ট্রপোস্ফিয়ারের? 15 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমাদের ভূপৃষ্ঠের এভারেজ তাপমাত্রা। আমাদের যে গড় তাপমাত্রা সেটার পরিমাণ কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড আসলেই হইতো তাহলে কিন্তু ভালো হইতো, মানে সব জায়গায় যদি সমান হইতো। সব জায়গায় আসলে সমান না, এজন্য আসলে আমাদের বেশ ঝামেলা হয়। ঠিক আছে, কোথাও বেশি কোথাও 40, কোথাও কি -40 এরকম, তাই না? আচ্ছা, দেখো তো উচ্চতা যে করলাম, এই উচ্চতা আমরা 4টা ভাগে ভাগ করে ফেলি। মনে করো এটা হচ্ছে 0 কিলোমিটার, এটা হচ্ছে মনে করো 15 কিলোমিটার। ঠিক আছে, তো 15 কিলোমিটার মানে কি, এখানে যে কি শেষ হয়, এখানে যে ট্রপোস্ফিয়ার যেটা সেটা শেষ হয়। তো 15 কিলোমিটারের পরে কে যাবে? 50 কিলোমিটার। তার মানে কি এখানে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয়। তো এখানে আমি দিলাম 85 কিলোমিটার। তার মানে কি এখানে কি শেষ হয়? আমাদের মেসোস্ফিয়ার শেষ হয়। এবং এটা কি বলতো ভাই? এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কত তাপমাত্রা শেষ হয়? 500 কিলোমিটার উচ্চতায় যেয়ে শেষ হয়। তো আমাদের ভূপৃষ্ঠের এভারেজ তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড বলতো ভাইয়া? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা এখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড লিখলাম। ঠিক আছে, আমাদের ভূপৃষ্ঠের এভারেজ তাপমাত্রা যেটা সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেড? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 15 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা এটা লিখলাম। এখন বলো তো ভাইয়া, ভূপৃষ্ঠের যত উপরের দিকে যাওয়া যায় তত তাপমাত্রা বাড়ে নাকি কমে? কমে। আচ্ছা, তোমাদের আমি একটু কনফিউজ করি। ঠিক আছে, একটু কনফিউজ করি। মনে করো আমরা যে তাপমাত্রা পাই, এই তাপটা দেয় কে? সূর্য মামা, তাই না? সূর্য মামা। তো এটা হচ্ছে ভূপৃষ্ঠে, এখানে আমরা অবস্থান করতেছি। তো এখানে তাপমাত্রা আমরা পাইতেছি। এখন বলো, আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠি তাইলে কি বলতো ভাইয়া, সূর্য মামার আরো কাছাকাছি চলে যাব না? তাইলে কি বলতো ভাইয়া, তাপমাত্রা আরো বেশি অনুভব করার কথা না? জি কিন্তু ভাইয়া তাপমাত্রা ধরে রাখার যে পদার্থগুলো এগুলো তো উপরের দিকে কমে যাবে। আচ্ছা শোনো শোনো শোনো, আচ্ছা শোনো, এক্স্যাক্টলি ওইটা আসলে পদার্থ। শোনো, তো ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে আসলে তাপমাত্রা বাড়ে না, বরঞ্চ কমে। ঠিক আছে, একটা সার্টেন উচ্চতা পর্যন্ত তাপমাত্রা আসলে কমে। কেন কমে আমি বলি। এই সূর্যের তাপমাত্রা যেটা, সূর্য যেটা, সেটা কি বিকিরণ পদ্ধতিতে সব তাপ কোথায় পাঠায়? পৃথিবীতে পাঠায়, তাই না? তো পৃথিবীতে পাঠানোর ফলে কি হয়, কিছু পরিমাণ তাপ শোষিত হয়, কিছু পরিমাণ তাপ কি হয়, বিকিরিত হয়ে যায়। এখন বলো তো ভাইয়া, সবচেয়ে বেশি তাপ শোষিত হয় কোন জায়গায়? ভূপৃষ্ঠে না? জি ভাইয়া। ভূপৃষ্ঠে যেহেতু প্রচুর পরিমাণে তাপ শোষিত হচ্ছে, তার মানে কি ভূপৃষ্ঠ এবং তার আশেপাশের অঞ্চলটা অনেক বেশি গরম থাকবে না? অনেক বেশি গরম থাকবে না? তো সেই তুলনায় উপরের স্তরগুলা কি ওই পরিমাণ তাপ শোষণ করতেছে? মানে উপরের দিকে শোষণ করার তো পদার্থ নাই। ভূপৃষ্ঠ যেরকম তাপ শোষণ করতেছে, অক্সিজেন তো ওই পরিমাণ তাপ শোষণ করতে পারবে না, তাই না? তো এই জন্য কি বলতো ভাইয়া, ভূপৃষ্ঠ এবং তার আশেপাশের অঞ্চলগুলা কি হয়, অনেক বেশি কি হয়, অনেক বেশি উচ্চ তাপের হয়।
ঠিক আছে, খুবই গরম হয় আর কি, উত্তপ্ত হয়। এবং যত উপরের দিকে উঠা যায় তাপমাত্রা কি হয়, আস্তে আস্তে কমতে থাকে। তার মানে ট্রপোস্ফিয়ারের কি বলতো ভাই, আমরা যদি উপরের দিকে উঠতে থাকি, ঠিক আছে, 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত, তাহলে আমাদের তাপমাত্রা কি হবে, আস্তে আস্তে কি হবে, কমবে। এই যে উচ্চতা বাড়তে বাড়তে তাপমাত্রা কি হইলো, কমলো। কমতে থাকবে। হ্যাঁ, কমলো। কমতে কমতে কত হবে জানো, কমতে কমতে একদম 15 কিলোমিটার উচ্চতায় যে হবে -55°C। এইগুলা তোমাদের মনে রাখা লাগবে। কত হয়, -55°C। ভাই এটা একবার একটু বুঝাই দিবেন। আচ্ছা দেখো, তো আমাদের ভূপৃষ্ঠ কি করে, প্রচুর পরিমাণে তাপ শোষণ করে। সূর্যের যেটা, সূর্য থেকে যে বিকিরিত তাপটা আসে সেটা কে করে, পৃথিবী শোষণ করে, বা ভূপৃষ্ঠ কি করে, শোষণ করে। এখন দেখো ভাইয়া, একটা এই ভূপৃষ্ঠ শোষণ করতেছে তাপ, তাহলে ভূপৃষ্ঠ শোষণ করে তাপগুলা কি এই ভূপৃষ্ঠের উপরে রেখে দিবে। তার মানে কি এই ভূপৃষ্ঠের উপরে প্রচুর পরিমাণে তাপ শক্তি বিদ্যমান, তাহলে এখানে তাপমাত্রা একটু বেশি হবে না, বেশি হবে। সেই তুলনায় উপরের দিকে কি হবে বলতো ভাই, উপরের দিকে কি এই শোষিত তাপ শক্তির পরিমাণ এই ভূপৃষ্ঠের মতো এত বেশি থাকবে, থাকবে না। কিন্তু এই শোষিত তাপের পরিমাণ কি থাকবে, তার চেয়ে একটু কম থাকবে। এজন্য কি হয়, উপরের দিকে কিন্তু আমাদের তাপমাত্রা যেটা, সেটা কি হয়, ওই ভূপৃষ্ঠের তুলনায় একটু কম হয়। তার মানে কি বলতো ভাই, ট্রপোমণ্ডলে আমরা যখন উপরের দিকে উঠি, আস্তে আস্তে কি হয়, তাপমাত্রা যেটা, সেটা কি হয়, হ্রাস পায়। হ্রাস পেয়ে পেয়ে একদম 15 কিলোমিটার উচ্চতায় যে কত ডিগ্রি হয় বলতো ভাইয়া, 55 -55°। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে নাকি, কার কার ব্যাকগ্রাউন্ড নয়েজ? আচ্ছা, তোমরা কোয়েশ্চেন করার পরে তোমাদের মাইকটা অফ করে দিও, কেমন, নিজ দায়িত্বে। কেউ কোয়েশ্চেন করার পরে নিজ দায়িত্বে মাইকটা অফ করে দিও। তাহলে আমাদের যে ট্রপোস্ফিয়ারের শেষ সীমানায় যে তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড হয়, 55°C হয়। এখন ট্রপোস্ফিয়ার থেকে যখন আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে দেখি, আমরা আবার উল্টা ঘটনা, যে ভাই উচ্চতা বাড়ার সাথে সাথে কি হচ্ছে, তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে একদম যে 50 কিলোমিটার উচ্চতা, এই উচ্চতায় যে তাপমাত্রা হয়ে যাইতেছে 2°C। এখন কেউ কি আমাকে বলবা, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার যেটা, নিচেরটা কি ট্রপোস্ফিয়ার, উপরেরটা কি বলতো ভাই, স্ট্র্যাটোস্ফিয়ার। কেউ কি আমাকে বলতে পারবা, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে তাপমাত্রা বাড়তেছে কেন? ভাইয়া জলীয় বাষ্প। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি হওয়ার কারণে কি? না, কেন বলো? হ্যাঁ, জলীয় বাষ্পের কারণে। না, জলীয় বাষ্পের কারণে না। ধরেন যে তাপমাত্রা এটা টপোস্ফিয়ারের মতো উপরের দিকে একইভাবে কমতে থাকে এই জন্য। হ্যাঁ, না না, এটা না। ভাইয়া ওজোন স্তরের কারণে, ওজোন থাকার কারণে। এক্স্যাক্টলি। স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে, প্রচুর পরিমাণে ওজোন গ্যাস আছে। এবং ওজোন গ্যাস কি করে বলতো ভাইয়া, সূর্যের অতিবেগুনি রশ্মি যেটা, সেটা শোষণ করে। এখন সূর্যের যে অতিবেগুনি রশ্মি বা আলো, তাপ শক্তি, সেটা কি করতেছে, স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোন স্তর যেটা, সেটা শোষণ করতেছে। তাহলে তার তাপমাত্রা বেশি হবে নাকি তোমার তাপমাত্রা বেশি হবে বলতো? অবশ্যই তার তাপমাত্রা বেশি হবে। এজন্য কি বলতো ভাই, স্ট্র্যাটোস্ফিয়ারে যে দেখা যায় যে ভাইয়া, তাপমাত্রাটা কি আবার বাড়া শুরু হয়েছে, ঠিক আছে, আবার কি বাড়া শুরু হয়েছে, ঠিক আছে। বাড়তে বাড়তে কত ডিগ্রি সেন্টিগ্রেড হয় বলতো ভাইয়া, 2°C হয়। তো মেসোস্ফিয়ার যেটা, তারপরের স্তর যেটা, মেসোস্ফিয়ারে কি ওজোন গ্যাস আছে, মেসোস্ফিয়ারে কি ওজোন গ্যাস আছে? না ভাইয়া। নাই। তার মানে কি এই স্তরে যে আবার কি তাপমাত্রা কমতে থাকবে। তাপমাত্রা কমতে কমতে কত হবে দেখবা, -93°C হয়। কত হয়, -93°C হয়। মেসোস্তরে আসলে তাপ শোষণ করার মতো আসলে কেউ না, নাই। এজন্য কি মেসোস্ফিয়ারে যে তাপমাত্রা আবার কমতে থাকে, কমতে কমতে -93°C হয়ে যায়। এখন বলো তো, মেসোস্ফিয়ার উপরে আছে কে, থার্মোস্ফিয়ার। এখানে যে তাপমাত্রা বাড়বে নাকি কমবে বলো? এইখানে আবার অনেকটা বেড়ে যায়। কেন বেড়ে যায়, কেন বেড়ে যায়? সূর্যের কাছাকাছি। একটু আগে আমি একটা কথা বলছিলাম, কি কথা মনে আছে? এখানে যে গ্যাসগুলা থাকে, এই গ্যাসগুলা কি হয়ে যায়, আয়নিত হয়ে যায়, আয়ন হয়ে আয়ন হয়ে যায়। তো ভাইয়া এই গ্যাসগুলা যে আয়ন হয়ে যাচ্ছে, তার জন্য কি বলতো ভাইয়া, তার প্রচুর পরিমাণে শক্তি শোষণ করা লাগতেছে না? জি ভাইয়া। হ্যাঁ, এই শক্তিটাকে কার থেকে শোষণ করতেছে, সূর্য থেকে শোষণ করতেছে। তার মানে কি বলতো ভাইয়া, থার্মোস্ফিয়ারের গ্যাসগুলা যারা আছে, যারা আয়নিত হয়, তারা কিন্তু কি করতেছে, প্রচুর পরিমাণে তাপ শক্তি শোষণ করে আয়নিত হচ্ছে। যেহেতু এই স্তরের গ্যাসগুলা তাপ শক্তি শোষণ করতেছে, তাই কি বলতো ভাই, এই স্তরের তাপমাত্রা কি আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, ঠিক আছে, বাড়তেই থাকবে, এরপরে বাড়তেই থাকে, এরপরে আর কমাকমি নেই, ঠিক আছে, এরপরে আর কমাকমি নেই। কারণ উপরের দিকে যারা আছে, তারা কি, তারা হচ্ছে
ওই তাপ শক্তি যেটা সেটা শোষণ করতে থাকে। তো একটু আগে তোমাদের এক্সোস্ফিয়ারের কথা বলছিলাম যে ভাইয়া 500 কিলোমিটার উপরে আগে হচ্ছে এক্সোস্ফিয়ার বলা হতো, যেটা নিয়ে এখন আলোচনা করা হয় না। তো এক্সোস্ফিয়ার কিন্তু এখনো এক্সিস্ট করে, যদিও সেটাকে কি বায়ুমণ্ডলের 4টা স্তর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তোমাদের সিলেবাসে। তো এক্সোস্ফিয়ারে মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে, ঠিক আছে, প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস থাকে। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, যেহেতু বইয়ে হালকা করে বলা আছে এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে। তো এখন কি একটা জিনিস বুঝতেছো ভাইয়া, যে উচ্চতা বাড়ার সাথে সাথে, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে তোমার যে তাপমাত্রার পরিবর্তন ঘটতেছে ভাইয়া। জি ভাইয়া। এই উচ্চতা বাড়ার সাথে সাথে, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা পরিবর্তনের যে ঘটনা, সেটাকে আমরা কি বলি? ল্যাপস রেট বলি। কি বলি বলো তো ভাইয়া? ল্যাপস রেট। তাহলে ল্যাপস রেট কি? ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রার পরিবর্তনকে আমরা কি বলি? ল্যাপস রেট বলি। আমি কি ক্লিয়ার করতে পারছি ল্যাপস রেট কি? জি ভাইয়া। তাহলে জি ভূপৃষ্ঠ ভাইয়া। থেকে উপরের দিকে উঠতে থাকলে কি হয়? তাপমাত্রার পরিবর্তন হয়, এবং তাপমাত্রার এই পরিবর্তনকে আমরা কি বলি? ল্যাপস রেট বলি। যদি যদি এমন হয় যে ভাইয়া উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতেছে, তাহলে আমরা সেটাকে কি বলি? পজিটিভ ল্যাপস রেট বলি। পজিটিভ ল্যাপস রেট। ভেরি গুড। তাহলে পজিটিভ ল্যাপস রেটের ক্ষেত্রে কি ঘটে? তাপমাত্রার হ্রাস ঘটে। তাহলে পজিটিভ ল্যাপস রেট। তার মানে পজিটিভ ল্যাপস রেট মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কি পায়? হ্রাস পায়। তাপমাত্রাকে টি দিয়ে প্রকাশ করলাম। এবং নেগেটিভ ল্যাপস রেট মানে, না বুঝলে বলবা ভাইয়া, মানে হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কি বলতো ভাইয়া? বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। উল্টা। তাহলে বলতো আমরা যে 4টা স্তর লিখছি এখানে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, এখানে কাদের কাদের ল্যাপস রেট পজিটিভ এবং কাদের কাদের ল্যাপস রেট নেগেটিভ? ট্রপোমন্ডলের নেগেটিভ না পজিটিভ হবে ভাইয়া। মেসোস্ফিয়ারটা ভাইয়া পজিটিভ। আচ্ছা, অনেকে অনেক কথা বলছো, আমি বুঝাই দিই। যদি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, তখন আমরা এই ল্যাপস রেটকে নাম দিব পজিটিভ ল্যাপস রেট। যদি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে এই ল্যাপস রেটকে আমরা নাম দিব নেগেটিভ ল্যাপস রেট। এখন দেখো ট্রপোস্ফিয়ারে, ঠিক আছে, ট্রপোস্ফিয়ারে এবং মেসোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা হ্রাস পাইতেছে, দেখছো? এই যে ট্রপোস্ফিয়ার এবং কি মেসোস্ফিয়ার, এই দুইটা স্তরে কি হচ্ছে? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমাদের তাপমাত্রা যেটা, সেটা হ্রাস পাচ্ছে। এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যদি তাপমাত্রা হ্রাস পায়, তাহলে সেই ল্যাপস রেটকে আমরা কি নাম দিই? পজিটিভ ল্যাপস রেট। পজিটিভ ঠিক আছে। তাহলে পজিটিভ ল্যাপস রেট আমরা কোন কোন স্তরে দেখতে পাই? আমরা ট্রপোস্ফিয়ার অঞ্চলে দেখতে পাই, এবং কোথায় দেখতে পাই? মেসোস্ফিয়ার অঞ্চলে। মেসোস্ফিয়ার। তাহলে ল্যাপস রেট পজিটিভ কোথায় কোথায়? মেসোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার। তাহলে পজিটিভ ল্যাপস রেট, পজিটিভ ল্যাপস রেট। বলো তো তাহলে নেগেটিভ, পজিটিভ না, হ্যাঁ পজিটিভ ল্যাপস রেট। তাহলে বলো তো নেগেটিভ ল্যাপস রেট কোথায় কোথায় পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার এন্ড থার্মোস্ফিয়ার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে নেগেটিভ ল্যাপস রেট মানে কি? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তোমার তাপমাত্রা যেটা, সেটা কি বৃদ্ধি পাবে। তো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দুইটা স্তরে, কোনটা? স্ট্র্যাটোস্ফিয়ার এবং কি থার্মোস্ফিয়ারে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারে আমাদের যে ল্যাপস রেটটা, সেটা কি? নেগেটিভ ল্যাপস রেট। নেগেটিভ ল্যাপস রেট। এবং এখানেও কি আমাদের নেগেটিভ ল্যাপস রেট। তাহলে ল্যাপস রেট যেটা, এটা থেকে তোমরা কোশ্চেনের আনসার করতে পারবে না, এখান থেকে একটা এমসিকিউ থাকবে পরশুদিন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এখন এখন কোন একটা স্তরে, ঠিক আছে, কোন একটা স্তরে যে বায়ুমণ্ডলীয় গ্যাসগুলা আছে, গ্যাসীয় উপাদানগুলার বিন্যাসের ভিত্তিতে, ঠিক আছে, বিস্তরণের ভিত্তিতে আমরা আবার কি করতে পারি? আমরা বায়ুমণ্ডলকে দুইটা মণ্ডলে ভাগ করতে পারি। কয়টা মণ্ডলে ভাগ করতে পারি? দুইটা মণ্ডল বা স্তরে। দুইটা মণ্ডলে। একটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, সমমণ্ডলের আরেকটা নাম হচ্ছে হোমোস্ফিয়ার। ভাইয়া এটা কিসের ভিত্তিতে হইলো? আমি বলতেছি, তোমার ওই গ্যাসীয় উপাদানের বিন্যাসের ভিত্তিতে আমি বলতেছি, বুঝাই দিব, সমস্যা নেই। তোমরা সমসত্ব মিশ্রণ অসমসত্ব মিশ্রণ পড়ছিলা না? ওইটার সাথে মিল আছে। আরেকটা কি বলতো ভাইয়া? বিষমমণ্ডল। হেটারোস্ফিয়ার। হ্যাঁ, বা হেটারোস্ফিয়ার। ভেরি গুড।
আর ভাই আমি পড়াচ্ছি ভাইয়া, শুধু শুধু পড়াচ্ছি না, এগুলা পরীক্ষায় আসে দেখেই পড়াচ্ছি, ঠিক আছে? তো কেউ আবার এগুলা ইম্পর্টেন্ট না বলে স্কিপ করো না। এইগুলো মেবি ভাই মেডিকেল কোয়েশ্চেন আসে। এইচএসসি তো আসে ভাইয়া, এবং অ্যাডমিশন টেস্টেও আসে, সব জায়গায়, শুধু মেডিকেল না। হেটারোস্ফিয়ার। ঠিক আছে, তো মনে করো বায়ুমণ্ডলে অনেক ধরনের গ্যাস থাকে, তাই না? মনে করো এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ট্রপোমণ্ডল, ঠিক আছে? ট্রপোমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস মিশ্রণ থাকে, যেমন কি অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে কি বলতো ভাইয়া, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এখন মনে করো এই যে গ্যাসগুলো, এগুলা কি পুরো স্তর জুড়ে বিস্তৃত না, পুরো ট্রপোস্ফিয়ার জুড়ে বিস্তৃত না, ঠিক জি আছে? ভাইয়া। এখন তুমি যদি ভাইয়া ট্রপোস্ফিয়ারের এই পয়েন্টে যাও, তাহলে তুমি কোন উপাদানগুলো পাবা? নাইট্রোজেন পাবা, অক্সিজেন পাবা, কার্বন ডাই অক্সাইড পাবা, এই সবগুলো উপাদান পাবা না? আবার তুমি যদি ট্রপোস্ফিয়ার এই অঞ্চলে যাও, এই অঞ্চলেও তুমি কি পাবা? সেম উপাদানগুলাই পাবা। আবার তুমি যদি এই অঞ্চলে যাও, তুমি কি পাবা বলতো ভাইয়া? সেম উপাদানগুলাই কিন্তু পাবা, ভিন্ন ভিন্ন উপাদান কিন্তু পাবা না, সবগুলো উপাদান কি থাকবে? সেম থাকবে। তার মানে কি বলতো ভাইয়া, এই যে ট্রপোস্ফিয়ার যে স্তরটা, সেখানে গ্যাসগুলা যে আছে, এটা কি আছে? সুষমভাবে বিন্যস্ত আছে না? এই জি সুষমভাবে ভাইয়া। না, সব দিকে সমানভাবে বিন্যস্ত আছে, প্রত্যেকটা জায়গায় কি আছে? সেম গ্যাসগুলা প্রায় সমান অনুপাতে বিন্যস্ত আছে। তো এই ধরনের স্তরকে আমরা কি বলবো? সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলবো, যেখানে কি থাকে, তার উপাদান গ্যাসগুলা সমানভাবে কি থাকে? পরিব্যাপ্ত থাকে। প্রত্যেকটা অঞ্চলে কি পাবো আমরা? একই ধরনের গ্যাস প্রায় সমান পরিমাণে পাবো, ঠিক আছে ভাইয়া? বাট বিষমমণ্ডলের ক্ষেত্রে আমরা দেখবো, মনে করে এটা হচ্ছে একটা স্তর। ভাইয়া সমমণ্ডলেরটা আরেকবার বলবেন? আচ্ছা, তো সমমণ্ডল হচ্ছে যে ভাইয়া, সমমণ্ডল হচ্ছে এমন একটা বায়ুর স্তর, যে স্তরে তার গ্যাসীয় যে অণুগুলো আছে, সেগুলো সমানভাবে পরিব্যাপ্ত হয়। তুমি মনে করো যে এটা হচ্ছে একটা সমমণ্ডল, ঠিক আছে? এটা কি বলতো ভাই? একটা সমমণ্ডল। তো এই সমমণ্ডল কি এই পুরো অঞ্চলটা জুড়ে বিস্তৃত না? জি ভাইয়া। তো তুমি যদি ভাইয়া এখান থেকে একটা অংশ দেখো যে এখানে কি কি গ্যাস আছে, তুমি যে গ্যাসগুলা পাবা, তুমি যদি এখানে দেখো যে কি কি গ্যাস আছে, দেখবা সেম গ্যাসই আছে এবং প্রায় সমান অনুপাতে আছে, ঠিক আছে? এখানে যদি অক্সিজেন 20% থাকে, তুমি দেখবা এখানে অক্সিজেন কত পার্সেন্ট আছে? প্রায় 20%ই আছে, খুব বেশি পার্থক্য নাই। তো এই ধরনের স্তর যেখানে কি থাকে, গ্যাসীয় উপাদানগুলো সমানভাবে বিস্তৃত থাকে, সেই স্তরকে আমরা কি ডাকবো? সমমণ্ডল বা হোমোস্ফিয়ার ডাকবো, ঠিক আছে? এই সমমণ্ডলের অন্তর্ভুক্ত তিনটা স্তর আছে, একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, আরেকটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, আরেকটা কি বলতো ভাইয়া? মেসোস্ফিয়ার। এই তিনটাকে আমরা কি বলি? সমমণ্ডলের অন্তর্ভুক্ত বলি। তাদের ক্ষেত্রে কি থাকে? গ্যাসীয় উপাদানগুলো যেগুলো আছে, সেগুলো সমানভাবে বিন্যস্ত থাকে। তাহলে স্ট্র্যাটো এবং কি মেসো। বাট তুমি যদি থার্মোস্ফিয়ার বা কি বলতো ভাইয়া এক্সোস্ফিয়ারের দিকে তাকাও, দেখবা ভাইয়া এই অঞ্চলে আছে কিছু গ্যাস বেশি। এখানে মনে করো নাইট্রোজেন প্লাস আয়ন যেটা, এটা অনেক বেশি পরিমাণে আছে, এবং এখানে মনে করো অক্সিজেন গ্যাস যেটা, সেটা নাই। তুমি যদি বিপরীত দিকে অন্য আরেকটা অঞ্চলের দিকে নাও, এখানে দেখবা ভাই অক্সিজেনের পরিমাণ অনেক বেশি, ঠিক আছে? বাট নাইট্রোজেনের পরিমাণ কি বলতো? নাই বললেই চলে। তার মানে এখানে যে গ্যাসীয় উপাদানগুলো আছে, এগুলো কি নেই? চারপাশে সমানভাবে পরিব্যাপ্ত নাই, কোথাও বেশি আছে, কোথাও কি আছে? কম আছে। তো এই ধরনের অঞ্চলকে আমরা কি ডাকি? এই ধরনের স্তরকে আমরা ডাকি বিষমমণ্ডল বা বিষমমণ্ডল। হেটারোস্ফিয়ার। তাহলে হেটারোস্ফিয়ারে তোমার যে উপাদানগুলো আছে, উপাদান গ্যাসগুলা সমানভাবে কি থাকে না? বিন্যস্ত থাকে না। এটার উদাহরণ কে বলতে হবে? এটার উদাহরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে থার্মোস্ফিয়ার, যাকে আমরা আয়োনোস্ফিয়ারও ডাকি, এবং আরেকটা কি? এক্সোস্ফিয়ার, ঠিক আছে? এক্সোস্ফিয়ার। তো এই ছিল মোটামুটি আমাদের বায়ুমণ্ডল নিয়ে কথাবার্তা। আশা করি তোমাদের জ্ঞানের পরিধিকে আজকে আমরা অনেক বিস্তৃত করতে পারছি। তো যদিও তার প্রথম দিকের যে ঘটনাগুলা, এই 5টা স্তরের নাম, সেটা তোমরা সামাজিক বিজ্ঞানে পড়ে আসছো, ঠিক আছে? সামাজিক ভাইয়া অলরেডি পড়ে আসছো। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া বিষমমণ্ডলে কি শুধু পার্সেন্টেজ গুলা পার্থক্য থাকে, মানে পার্সেন্টেজ গ্যাসগুলো গুলা সেম থাকে? হ্যাঁ, শুধুমাত্র পার্সেন্টেজ গুলা পার্থক্য থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে আসলে কিছু গ্যাস অনুপস্থিত থাকতে পারে, ঠিক আছে? এরকম পার্সেন্টেজ পার্থক্য থাকা মানে আসলে অনুপস্থিত থাকা, এটা আসলে ওইটার মধ্যেই পড়ে। কেমন? মানে সমানভাবে বিন্যস্ত হবে না। এটার সাথে কিসের মিল আছে বলতো? আমরা যে সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ পড়ছিলাম না দ্রাব্যতা পড়ার সময়, ওইটার সাথে কিন্তু অনেক জি ভাইয়া। অনেক মিল আছে, ঠিক আছে? সমসত্ব মিশ্রণে কি হয়? সব জায়গায় কিন্তু কি থাকে? সমানভাবে বিস্তৃত থাকে। আর অসমসত্ব মিশ্রণে কিন্তু কোথাও বেশি থাকে, কোথাও কম থাকে। তো সমসত্ব মিশ্রণের উদাহরণ কি ছিল? পানি চিনির মিশ্রণ। এবং অসমসত্ব মিশ্রণের উদাহরণ কোনটা ছিল? পানি এবং বালির মিশ্রণ ছিল। তো ওইরকমই আসলে ওইটার সাথে কিন্তু এটার মিল আছে। তো আশা করি তোমরা বায়ুমণ্ডল সম্পর্কে তো অনেক তথ্য পাইছো। তো এই তথ্যগুলা তোমাদের হাজারী নাগ স্যারের বইয়ের প্রথম কয়েকটা পেজে আছে, ঠিক আছে?
তো আমি যে তথ্যগুলা পড়াইছি সেগুলো তোমরা ভালোভাবে পড়বা, বাকি তথ্যগুলা একবার রিডিং দিলেই হবে, একদম ঠাটা মুখস্থ করার খুব বেশি প্রয়োজন আমি মনে করি না। ভাইয়া তাহলে হেটারোস্ফিয়ার ট্রপোমন্ডলের মানে ট্রপোমন্ডল হেটারোস্ফিয়ার হয় না? না না না, ট্রপোমন্ডলী আসলে এটা এক্সপেরিমেন্টাল বিষয়, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারের সব জায়গায় দেখি যে আসলে কি, তুমি এই সাইডে বায়ুমণ্ডলে যে যে উপাদানগুলো আছে, তুমি যদি নর্থ আমেরিকা যাও দেখবা বায়ুমণ্ডলে সেম সেম উপাদানগুলোই আছে, আসলে খুব বেশি পার্থক্য হয় না, ঠিক আছে। যদি পার্থক্য হইতো তাহলে কি হইতো বলো তো, অনেক সমস্যা হইতো, ঠিক আছে। মানে খুব বেশি পার্থক্য নাই বায়ুমণ্ডলের, ঠিক আছে, হয়তো 20% 19% এরকম পার্থক্য, যেটাকে আমরা কি করি না, পার্থক্য হিসেবে বিবেচনা করি না, মেজর কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের প্রথম 5 পেজ পর্যন্ত মনে হয় আছে ওই হাজারি নাকসারের বইয়ের। তো এটা একবার রিডিং দিবা, আর আমি যে তথ্যগুলা পড়াইছি ক্লাসে এই তথ্যগুলা তোমাদের মনে রাখা লাগবে ভাইয়া, বাকিগুলা তোমরা মনে রাখো না না রাখো সেটা কমপ্লিটলি কার উপর ডিপেন্ড করে, তোমাদের পার্সোনাল ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। বাট আমি যেগুলা পড়াইছি এগুলা তোমাদের কি প্রত্যেকটা ইনফরমেশন খুব ভালোভাবে মনে রাখা লাগবে। এমনও হইতে পারে যে সামনের যে তোমাদের মেডিকেল এক্সাম বা তোমাদের ঢাকা ইউনিভার্সিটির এক্সাম, সেখানে এখান থেকে একটা এমসিকিউ তোমরা কমন পেয়ে গেছো, ঠিক আছে, এটা হইতেই পারে, এরকম অনেক হয়, ঠিক আছে, অনেক হয়। আমি মনে হয় তোমাদেরকে ওই মেডিকেলের কিছু কোয়েশ্চেন আমার লেকচার থেকে দেখাইছিলাম লাস্ট যে মেডিকেল। ভাইয়া হ্যাঁ বলো। কেমিস্ট্রি তো ভাইয়া ওই থিওরি থেকেও মাঝে মাঝে বুয়েটেও প্রশ্ন আসে 1 নাম্বার। মাঝে মাঝে না ভাইয়া, অনেক আসে, 1 নাম্বারের জন্য আসে, 2.5 মার্কের জন্য আসে। ইভেন কেমিস্ট্রিতে আমি তোমাকে এনজাইম পড়াইছিলাম না লাস্ট ক্লাসে, রাসায়নিক পরিবর্তন রাসায়নিক সাম্যাবস্থায়, ওই জি ভাইয়া। ওই এনজাইমের নামগুলা, বিক্রিয়কের নামগুলা থেকে 10 নাম্বারের কোশ্চেন আসছে লাস্ট বুয়েটের পরীক্ষায়, ঠিক আছে। তাহলে ভাইয়া বুয়েট বলতে সবাই খালি হ্যালো হ্যালো হ্যালো, আমাকে দেখা যাচ্ছে? কারেন্ট চলে গেছে, ঠিক আছে, কারেন্ট চলে গেছে, আমাকে দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো জি হ্যালো। ভাইয়া। আচ্ছা, তো বুয়েট বলতে সবাই খালি কি বলো? ভাইয়া আজকে কি আরো পড়াবে? ভাইয়া শুধু ম্যাথ বুঝে, কেমিস্ট্রি